আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ এই বৈশ্বিক মহামারীর কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে আমরা আজ দূরে সরে আছি। তাই এই শিক্ষা কার্যক্রমকে চালু রাখার জন্য এবং তোমাদের ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে এবং আমাদের যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে এবং আমাদের অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি রিজওয়ানা হক, প্রভাষক, ইতিহাস বিভাগ, দৌলতপুর দিবাংশু কলেজ, দৌলতপুর, খুলনা। আমি তোমরা যারা আজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছো তাদের একটা ক্লাস নিব, প্রথম বর্ষের প্রথম পত্রের একটা ক্লাস। তোমরা প্রথম অধ্যায়ে তোমরা খুললেই দেখতে পাবা যে সেখানে আছে পলাশীর যুদ্ধ। তাহলে আমাদের আজকের টপিক বা আমাদের আলোচনার বিষয় হলো পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1757 সালে। এইটা নিয়েই আমরা আজ একটু আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনা চলে যাই। আচ্ছা, এই পলাশীর যুদ্ধ নায়ক কে ছিলেন তোমরা জানো? পলাশীর যুদ্ধের নায়ক ছিলেন সিরাজউদ্দৌলা। আর এই সিরাজউদ্দৌলা এই পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে তথা সমগ্র ভারতবর্ষে একটা জীবন্ত পরিঘটনা। ভারতবর্ষ আসলে কি, আমরা একটু পেছন দিকে গেলে দেখা যায় ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই কিন্তু কি ঐশ্বর্যমণ্ডিত একটা, এই দেশটাকে ঐশ্বর্যমণ্ডিত দেশ হিসেবে আমাদের পরিচিত ছিল। আর এই কারণেই কিন্তু আমাদের বিদেশি বণিকরা বা বাইরের লোকের এই দেশের প্রতি একটু আকৃষ্ট ছিল। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে তারা ব্যবসা বাণিজ্য করতে আমাদের এই ভারতবর্ষে কি আসত এবং সেই প্রাচীনকাল থেকেই বণিকরা এদেশে ব্যবসা বাণিজ্য করত, কেউ সাম্রাজ্য বিস্তার করতে আসতো। ঠিক আছে, এরই ধারাবাহিকতায় ইংরেজ বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসে বাণিজ্য শুরু করে দেয় এবং বেশ আর্থিক সচ্ছলতাও তারা পেয়ে যায়। কিন্তু মুঘল আমলে বা মুঘল শাসকদের কঠোর নীতির ফলে তারা সাম্রাজ্য বিস্তারে কিন্তু ততটা করতে পারে নাই তখন মুঘল আমলে। দেখো 1613 খ্রিস্টাব্দে তোমরা একটু খেয়াল করো, 1613 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর এই ইংরেজ বণিকদের কিন্তু বাণিজ্য কুঠি নির্মাণের জন্য অনুমতি দিয়েছিলেন। আর এই অনুমতি দিয়েই কিন্তু কি তাদের তোমার বাণিজ্যের সঙ্গে সঙ্গে তাদের সাম্রাজ্য বিস্তার বা আধিপত্য বিস্তারের একটা সুযোগ কিন্তু তখন ইংরেজদের তিনি সৃষ্টি করে দিয়েছিলেন। অবশ্যই এর পেছনে কারণ ছিল। তোমরা জানবা সেই সময় বিভিন্ন শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। এই শক্তিকে খর্ব করার জন্য, এই শক্তিকে বিনষ্ট করার জন্য তখন কি সম্রাট জাহাঙ্গীর এই বিদেশিদের বা ইংরেজদের হাত করেছিলেন এবং তাদের সহযোগিতা কামনা করেছিলেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে কিন্তু তাদেরকে এই দেশে বাণিজ্য কুঠি নির্মাণের জন্য বলেন এবং সেখান থেকেই কিন্তু তারা কি তাদের আধিপত্য বিস্তারের পর কিন্তু সুগম হয়ে যায়। এখন আসো আমরা এই যে এরই ধারাবাহিকতায় তোমার ইংরেজ বণিকরা আলীবর্দী খানের সময়, আলীবর্দী খান তার আগে একটু বলে নিই যে আলীবর্দী খানের শাসনকাল ছিল তোমার 1700, তোমরা সাল করে একটু খেয়াল করবা, 1739 সাল থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খানের শাসনকাল ছিল। এই শাসনকালে ইংরেজরা সব বাধা বিপত্তি উপেক্ষা করে
কোম্পানির ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি লাভ করে এবং তারা ব্যক্তিগত ব্যবসায় কিন্তু শুল্ক ছাড়ের দাবি করে নবাবের কাছে এবং নবাবের সাথে এই শুল্ক সংক্রান্ত দাবি আদায়ের ক্ষেত্রে তাদের সঙ্গে ইংরেজদের সাথে নবাবের কিন্তু বেশ মাঝে মাঝে বিবাদ সৃষ্টি হতো, কিন্তু নবাব আলীবর্দী খান তাদের সামরিক শক্তিকে অর্থাৎ ইংরেজদের সামরিক শক্তিকে প্রাধান্য দিয়ে তাদের সাথে সন্ধির একটা পথ তৈরি করে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু আলীবর্দী খান আলীবর্দী খান তাদের এই ব্যবসা বাণিজ্যে কিন্তু অনুমতি দিয়েছিলেন, কিন্তু তাদের রাজনৈতিক বা তাদের এই যে সামরিক শক্তি বৃদ্ধিতে তিনি কিন্তু কখনোই তিনি অনুমতি দেননি। কিন্তু তারপরও নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে তারা সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে এবং এই ধারাবাহিকতায় কিন্তু এই আমাদের পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণ আমরা একটু আলোচনা করব। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণ। আরোহণ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই বাংলা সিংহাসনে 1700 তার আলীবর্দী খান ছিল কিন্তু তার নানা। এই আলীবর্দী খানের মৃত্যুর পরেই কিন্তু এই বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হন। এই আলীবর্দী খানের কিন্তু আমরা সবাই জানি যে আলীবর্দী খানের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, তার মাত্র 3টি কন্যা ছিল। আর এই 3 কন্যা, প্রথম কন্যার বসিনী বেগমের কোনো পুত্র সন্তান ছিল না এবং আর 2 কন্যা সন্তান ছিল, কিন্তু তিনি সিরাজউদ্দৌলাকে তিনি অনেক স্নেহ করতেন এবং ভালোবাসতেন। তাই তিনি তার জীবদ্দশাতে তার সিরাজউদ্দৌলার 17 বছর বয়সে কিন্তু ওনাকে এই সিংহাসনে মনোনীত করে যান এবং তার মৃত্যুর পর 1756 সালের, তোমরা সালটা একটু খেয়াল করো, 1756 সালের 9 এপ্রিল নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তিনি এই সিংহাসনে অধিষ্ঠিত হন। অবশ্যই এখানে এই যে তার আর এক কন্যার ছেলে শওকত জন্ম ছিল, তিনিও কিন্তু এই নবাবের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যাশী ছিলেন। যখন তিনি দেখলেন যে তিনি এই নবাব পদে অধিষ্ঠিত হতে পারেন না বা নবাব সিরাজউদ্দৌলা এই সিংহাসনে আরোহণ করেছেন, তখন থেকেই কিন্তু তিনি এই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেন। তিনিও কিন্তু শওকত জঙ্গও কিন্তু পূর্ণিয়া জেলার দায়িত্বে ছিলেন এবং যখনই নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে তখন পারিবারিক একটা এই যে উত্তরাধিকার দ্বন্দ্বে তিনি নবাব সিরাজউদ্দৌলা কিন্তু জড়িয়ে পড়েন এবং নবাব সিরাজউদ্দৌলা কিন্তু দূরদর্শী বা এরকম রাজনৈতিক বা সমরকুশলী খুব অভিজ্ঞ জ্ঞান তার ছিল না, কারণ তিনি ছোটবেলা থেকে খুব আদর, মমতা, স্নেহ, ভালোবাসার বড় হয়েছে বিধায় কিন্তু তার এতটা রাজনৈতিক দক্ষতা বা নিয়ে তিনি বিচার বিশ্লেষণ করতে পারে না বিধায় তার শেষ পরিণতি কিন্তু পলাশীর যুদ্ধতে এসে উপনীতি হয়েছিল। অতএব যখন তিনি এই প্রসাদ ষড়যন্ত্র বা উত্তরাধিকার ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এই শওকত জঙ্গ যখন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বৃত্তাচরণ করতে লাগলেন, তখন আমাদের
আমাদের এই নবাব সিরাজউদ্দৌলা পূর্ণিয়ায় গিয়ে সেখানে যুদ্ধ করে এই শওকত জঙ্গকে নিহত করলেন। কিন্তু তারপরেও কিন্তু কে এই যে পারিবারিক উত্তরাধিকার দ্বন্দ্ব কিন্তু থেকেই যায়। তার খালা মুশিকি বেগম, তার তো কোনো পুত্র সন্তান ছিল না, তার পালক পুত্র মুরাদউদ্দৌলাকে এই সিংহাসনে উপবিষ্ট করার জন্য তিনিও কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যান এবং তার সঙ্গে যুক্ত হয় রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেখ, জগৎ শেখ এবং মীর জাফরের মতো সেনাপতি এই প্রসাদ ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত হয়ে যায়। আর এই সুযোগ নিয়েছিল কিন্তু আমাদের এই ইংরেজরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের বাণিজ্যিক বাণিজ্যিক সুবিধাটা ভোগ করার পর যখন তারা এই রাজ্য বিস্তারে বা এই সাম্রাজ্য বিস্তারের জন্য মনোনিবেশ করেন, তখনই কিন্তু তারা ওই প্রসাদ ষড়যন্ত্র যারা করেছিল, উত্তরাধিকার ষড়যন্ত্র যারা করেছিল, তারা ভেবেছিল এদের যদি আমরা হাত করতে পারি তাহলে নবাবকে আমরা কি ক্ষমতাচ্যুত করতে পারবো। এই কারণেই কিন্তু এই প্রসাদ ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিলেন তাদেরকে হাত করে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন। এখন আসুন আমরা কি কারণে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আসুন পলাশী যুদ্ধের কারণ। আসলে কি যে কোনো দেশের একটা ঐতিহাসিক ঘটনাই কিন্তু সেই দেশের বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে চিহ্নিত হতে পারে। সামান্য ভুলের কারণেও কিন্তু কি একটা বিশাল দেশে একটা বিশাল ক্ষতি হতে পারে। তারই কারণ, প্রত্যক্ষ কারণ হচ্ছে আমাদের এই পলাশী যুদ্ধ। তাহলে আসলে আমরা পলাশী যুদ্ধ সম্পর্কে কি কারণে কোন কারণে আমাদের এই পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল আমরা সেই কারণগুলো সম্পর্কে একটু জেনে নিই। তোমরা জানবে, দেখো প্রথমেই এখানে লেখা আছে নবাবের প্রতি ইংরেজদের অবজ্ঞা। আমাদের নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেছিলেন মাত্র 23 বছর বয়সে, তখনকার রীতি অনুযায়ী কোনো নবাব যদি সিংহাসনে বসত তখন কিন্তু বিদেশি বণিকরা বিভিন্ন উপঢৌকন দিয়ে তাদেরকে নবাবকে অভিনন্দন জ্ঞাপন করত। কিন্তু আমাদের নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তখন কিন্তু এই ইংরেজরা নবাবকে কোনো উপঢৌকন দিয়ে বা কোনো কথাবার্তা বলে কোনো মারাফতের মাধ্যমে কিন্তু তারা কি এই সিরাজউদ্দৌলাকে কিন্তু অভিনন্দন জ্ঞাপন করেন না। সেই প্রথম থেকেই কিন্তু সিরাজউদ্দৌলা কি ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তারপরে আসো আমরা দ্বিতীয় নম্বরটা দেখি, দুর্গের সংস্কার। ইঙ্গ এবং ফরাসি বণিকরা তাদের নিজেদের মতো অন্তঃকলহের জের ধরে তারা কি করলো, ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ এবং ফরাসিরা চন্দননগরে কুঠি স্থাপনের বা কুঠি সংস্কারের কাজে লিপ্ত হয়ে গেলেন। এই খবর সিরাজউদ্দৌলা যখন পেলেন তখন কিন্তু তিনি তাদেরকে এই সংস্কার বন্ধ করার নির্দেশ দেন। ফরাসিরা তোমার নবাবের কথা মানলেও ইংরেজরা কিন্তু তা মানেনি। ইংরেজরা তাদের সেই সংস্কার কাজ কিন্তু চালিয়েই গিয়েছে। এতে সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতি কিন্তু চরমভাবে ক্ষেপে গিয়েছিলেন এবং তারই রেশ ধরে ইংরেজদের প্রতি একটা বিরূপ মনোভাব বা বিরূপ একটা অসন্তোষ সৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের এই পলাশীর যুদ্ধে হয়েছিল। তারপর আসলে 3 নম্বরে হচ্ছে দস্তকের অপব্যবহার। আমরা সম্রাট ফখরুল শাহের কথা নাম নিশ্চয়ই আমরা শুনেছি। এই সম্রাট ফখরুল শাহ কর্তৃক বা সম্রাট ফখরুল শাহের শাসনামলে ফখরুল শাহ কে ইংরেজদের নামমাত্র শুল্কে বাণিজ্য করার অধিকার কিন্তু এই বাংলাতে এই ভারতবর্ষে দিয়েছিলেন ইংরেজদের। আর তার
বিশাল সৃষ্টি হয়েছিল। নবাবের কর্মচারীরা খুব অসন্তুষ্ট ছিল এই ইংরেজ কর্মচারীদের উপরে। আর নবাব যখন এই সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন এই দস্তকের অপব্যবহার বন্ধ করতে বললেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ জানো, এদেশের দেশীয় বণিকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দস্তকের অপব্যবহার কারণে। এই কারণে সিরাজউদ্দৌলা এই দস্তকের অপব্যবহার বন্ধ করে কি বাণিজ্যিক শর্ত সঠিকভাবে মেনে চলার জন্য ইংরেজ বণিকদের বা ইংরেজদের বলেন। কিন্তু তা সত্ত্বেও তারা দস্তকের অপব্যবহার কি সিরাজউদ্দৌলার নির্দেশকে অমান্য করে এই অপব্যবহার বন্ধ করেনি। ফলে এই আমাদের নবাব সিরাজউদ্দৌলা কিন্তু চরমভাবে খেপে গিয়েছিল। আর তারই দেশ ধরে কিন্তু আমাদের এই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারপরে দেখো কৃষ্ণদাসকে আশ্রয় দেন। এই কৃষ্ণদাসকে জানো? কৃষ্ণদাস ছিল রায় দুর্লভের পুত্র। কৃষ্ণদাস তোমার কলকাতায় গিয়ে ইংরেজদের আশ্রয় গ্রহণ করেছিলেন। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার রায় দুর্লভ এবং ঘোষেটি বেগম এই দুইজন মিলে সেই সময়ে টাকা আত্মসাৎ করেছিল। প্রতারণার মাধ্যমে বিভিন্ন উপায়ে তারা টাকাটা আত্মসাৎ করেছিল। প্রায় 55 লক্ষ টাকার মতো টাকা তারা আত্মসাৎ করেছিল। যখন নবাব তাদের এই টাকা আত্মসাতের কথা টের পেয়ে যায় তখন তাদেরকে কিন্তু নজরবন্দি করে ফেলে। আর এই নজরবন্দি করার কথা বা এই টাকার তদন্তের কথা জানতে পেরে রায় দুর্লভ এবং ঘোষেটি বেগম চুরি করে এই 55 লক্ষ টাকা এই কৃষ্ণদাসকে দিয়ে কলকাতায় পাঠিয়ে দেন, পাচার করে দেন। এবং এই কৃষ্ণদাস তখন সেই টাকা নিয়ে কে ইংরেজদের আশ্রয় গ্রহণ করেছিলেন। এই আশ্রয় গ্রহণ করার পরে নবাব সিরাজউদ্দৌলা যখন কি কৃষ্ণদাসকে ফেরত চেয়েছিলেন বা কৃষ্ণদাসকে ইংরেজদের কাছ থেকে কি চেয়েছিলেন, তখন কিন্তু ইংরেজরা তাকে দেয়নি। ফলে ইংরেজদের সাথে একটা চরম বিরূপ মনোভাবে কিন্তু সিরাজের সৃষ্টি হয়েছিল। তারপর আসো নবাবের দূতকে অপমান। যখন এই কৃষ্ণদাস আশ্রয় গ্রহণ করেছিলেন তোমার কলকাতায় ইংরেজদের কাছে, তখন নবাব এই কৃষ্ণদাসকে ফেরত চেয়ে নবাবের দূত রামচন্দ্র সিংহকে পাঠিয়ে দিয়েছিলেন এই কৃষ্ণদাসকে আনার জন্য। কিন্তু তখন এই ইংরেজ গভর্নর এই নবাবের দূতকে অপমান করে সেখান থেকে বিতাড়িত করে দেন। দিন দিন এই যে ইংরেজদের এই মানে অপ্রত্যাশিত বা কখনো প্রত্যাশা করেনি যে আমাদের নবাব যে ইংরেজরা এতটা মানে সাহস পাবে বা এতটা বিরূপ একটা প্রভাব ফেলবে আমাদের এই নবাবের উপর। তখন তিনি তাদের এই ইংরেজদেরকে উচিত শিক্ষা দেবার জন্য তিনি সৈন্যসহ কলকাতা আক্রমণ করলেন এবং যাবার পথে কাশিম বাজারের কুঠিও কিন্তু তিনি দখল করেছিলেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে কিছু ইংরেজদেরকে তিনি বন্দী করলেন এবং হলওয়েল সহ আরও কয়েক বন্দী কিন্তু নবাবের কাছে আত্মসমর্পণ করেছিল। তার পরবর্তীতে আসো হলওয়েলের উদ্ভাবিত অন্ধকূপ হত্যা। হলওয়েলের উদ্ভাবিত অন্ধকূপ হত্যা। আমরা জানি অন্ধকূপ হত্যা সম্পর্কে আমরা সবাই মোটামুটি কিছুটা হলেও জানি যে একটা ছোট্ট একটা ঘরে কি 146 জনকে সেখানে আটকে রাখা হয়েছিল এবং মিথ্যা অপবাদ দিয়ে নবাবকে এর দায়ভার গ্রহণ করতে হয়েছিল।
123 জনের মতন সেখানে মৃত্যুবরণ করেছিলেন। আর এই খবরটা মাদ্রাজ সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দেখো মাদ্রাজের ওয়াটসন এবং লর্ড ক্লাইভ কিন্তু এই খবর শোনা মাত্রই তারা কলকাতা আক্রমণ করলেন এবং কলকাতায় এসে নবাবের সেনাপতি কে তিনি হত্যা করলেন এবং নবাবের সেনাপতিকে তারা বন্দী করলেন এবং বন্দী করে সেখানে তারা কলকাতা অধিকার করে নিলেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ আবার তারা সংস্কার শুরু করে দিলেন এবং সেই সময় নবাব দিশেহারা হয়ে ইংরেজদের সাথে অপমানজনক একটা সন্ধি আলীনগরের সন্ধিতে তিনি এই আলীনগরের সন্ধি করতে তিনি বাধ্য হন। আর এই আলীনগরের সন্ধির কারণেই কিন্তু ইংরেজরা আরো বেশি করে কি এই দেশের প্রতি কি বিরূপ মনোভাব বা সাম্রাজ্য বিস্তারের চূড়ান্ত পথ তারা তৈরি করে ফেলে। তারা এই সন্ধিতে বলেছিলেন যে তাদের ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কারের ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের জন্য যত টাকা লাগবে নবাব দিবে এবং এই যুদ্ধে যত টাকা যত ক্ষয়ক্ষতি হয়েছিল সমস্ত ক্ষয়ক্ষতি নবাবকে পুষিয়ে দিতে হবে। এই ছিল আমাদের হলওয়েলে উদ্ভাবিত অন্ধকূপ হত্যা। তারপর দেখো সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র কি হলো? যখন ইংরেজরা দেখলো যে সিরাজকে যদি আমরা নবাবের পদ থেকে বিচ্যুত করতে পারি বা এই সিরাজকে যদি সিংহাসন থেকে নামিয়ে দিতে পারি তাহলে এই দেশে আমরা সাম্রাজ্য বিস্তার করতে বা এই দেশে আমরা ক্ষমতা গ্রহণ করতে পারব। এরই জের ধরে তার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ইংরেজরা হাত করে নেয়। ইংরেজরা কাদের হাত করেছিল? ঘোষালি বেগম, সেই সময়ের বণিক ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যবসায়ীদের, তারপরে তোমার রায়দুল্লভ, রাজবল্লভ, উমিচাঁদ, তারপরে তোমার আছে সেনাপতি মীর জাফর, এদেরকে হাত করে নিয়ে তারা চূড়ান্ত একটা কি যুদ্ধে একটা নীল নকশা তারা তৈরি করে ফেলে এবং সিরাজউদ্দৌলা কিন্তু এই ইংরেজদের এরকম হতে পারে বিধায় তিনি কিন্তু আগে থেকে যুদ্ধের প্রিপারেশন নিয়ে নিয়েছেন। পরবর্তীতে দেখো সামান্য একটা অজুহাতে রবার্ট ক্লাইভ সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, যুদ্ধ ঘোষণা রাখে। তাহলে এই ছিল মোটামুটি পলাশী যুদ্ধের কারণ। এখন আসো আমরা একটু জানবো পলাশী যুদ্ধ। পলাশীর যুদ্ধ এখন আমরা জানব পলাশী যুদ্ধ। পলাশীর যুদ্ধ যখন এই সিরাজউদ্দৌলা আমাদের নবাব বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা তার পেছনে আছে এবং তাদের ভেতরে পারিবারিক যে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছিল, এই দুই শক্তি একসাথে মিলে যখন তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে লাগলেন, তখন তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে সম্মুখ একটা যুদ্ধ তার আছে। তখন তিনি আগে থেকেই কি পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর তীরে 1757 সালে 23শে জুন 1757 সালে 23শে জুন এই ভাগীরথী নদীর তীরে তিনি সৈন্য সমাবেশ করেছিলেন এবং সেই কলঙ্কজনক এক যুদ্ধ সেখানে এই ভাগীরথী নদীর তীরে কিন্তু সংঘটিত হয়েছিল। মীর জাফর এবং রায়দুল্লভের সেনাপতি রায়দুল্লভের ষড়যন্ত্রের কারণে মীর
মীর জাফরের কিন্তু আমাদের নবাবের অধিকাংশ সৈন্যই কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। মীর মদন এবং কে মোহনলালের সামান্য কিছু সংখ্যক সৈন্য নিয়ে তারা এই যুদ্ধ চালিয়ে গিয়েছিল। তাদের সমরকুশলী, এই দুই সেনাপতির সমরকুশলী এবং তাদের যুদ্ধের রণকৌশলের কারণে কিন্তু কি প্রথমে ইংরেজরা কিন্তু পিছু হটেছিল। পিছু হটে কোথায় যে উঠেছিল জানো? আমবাগানের কাছে যে তারা আশ্রয় গ্রহণ করেছিল। পরবর্তীতে আমাদের পরবর্তীতে এই মীর মদনকে একটা আকস্মিক গোলার আঘাতে কিন্তু মীর মদন নিহত হয়েছিল। আর মীর মদনের নিহত হওয়ার পরে কিন্তু সিরাজের কি জয়ী হওয়ার এটা ক্ষীণ হয়ে পড়ে। তখন সিরাজউদ্দৌলা মীর জাফরকে সাহায্যের জন্য বলে। মীর জাফরকে পেছনের সে আলীবর্দী খানের সময় তার যে আলীবর্দী খানের যে সদ্য ব্যবহারের কথা মনে করে দিয়ে তার কাছ থেকে সাহায্যের আবেদন চেয়েছিল। তখন এই চক্রান্তকারী বা এই বিশ্বাসঘাতক মীর জাফর তখন এই সিরাজকে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিল। আর এই যুদ্ধ বন্ধের ঘোষণা তখনও কিন্তু এই যে তোমার মীর মোহনলাল এবং সিংফ্রের যে যুদ্ধ বা যে সমরকৌশল করেছিল তখনও কিন্তু সিরাজের পক্ষে যুদ্ধে ছিল। কিন্তু যখনই তিনি মীর জাফরের কথা শুনে যুদ্ধ বন্ধ করে দিলেন এবং রণক্লান্ত যে এই সৈন্যগুলো বন্ধ করে দেওয়ার পরে তারা যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই কিন্তু কে মীর জাফরের কথা শুনে ইংরেজরা সেই আমাদের নবাবের সৈন্যদের উপর আক্রমণ করে। আর যা হলো তাই হলো। আমাদের চির বিদায় বা আমাদের বাংলা বা আমাদের ভারতবর্ষ বিজয়ের সূর্য তখন অস্তমিত হয়ে গেল এবং বিজয়ী হলো আমাদের ইংরেজরা। এভাবে এই দেশের আমাদের নবাব সিরাজউদ্দৌলা কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয়েছিল। পরবর্তীতে তিনি আরও মুর্শিদাবাদে গিয়ে আরও সৈন্য সংগ্রহের জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে যান, কিন্তু পরবর্তীতে সেটা পারে না, তাকে বন্দি করা হয়েছিল এবং বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে মীর জাফরের নিয়ে যাওয়া হয়। তখন মীর জাফরের পুত্র মীর জাফরের মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে তিনি কি নিহত হন। এইভাবেই তিনি তার অধ্যায়টা শেষ হয়েছে। এই ছিল আমাদের আজকে ফরাসি যুদ্ধ। যদি তোমরা নিশ্চয়ই বুঝে থাকবে বা থাকবে, আমি যতটুকু আলোচনা করলাম সেটুকু তোমরা ভালোভাবে বাসায় যদি আরেকটু বাসায় বসে প্র্যাকটিস করো বা দেখো, তাহলে আমার মনে হয় ক্লিয়ারভাবে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং বাসায় বসে পড়ালেখা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।